নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে আমি ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য রাজস্থান ঘুরে দেখলাম। রাজস্থান মানেই ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধন। বিশাল বিশাল দুর্গ, অপূর্ব মন্দির, দুর্দান্ত সব হাভেলি, ধুধু মরুভূমি আর প্রাকৃতিক বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবেই। রাজস্থান ভ্রমণের বিস্তারিত তথ্যসহ ভিডিও আপনাদেরকে এর আগেই আমি দেখিয়েছি। এছাড়া থাকছে খরচ, যাতায়াত, ড্রাইভার, হোটেল ও ভ্রমণ সংক্রান্ত অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। দীর্ঘ 12 দিন ধরে আমি রাজস্থানের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখেছিলাম, যার মধ্যে অনেকগুলি ভ্রমণের জায়গা ছিল আর অনেকগুলি ভ্রমণের দ্রষ্টব্যও ছিল। এছাড়া বেশ কয়েকটি ট্রেনে আমাকে ভ্রমণও করতে হয়েছিল। এই কারণে রাজস্থানের এই এত বড় ভ্রমণ পথটিকে আমি দুটি পর্বে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বিকানের, জয়সালমের, যোধপুর ও মাউন্ট আবু। আর আজকের পর্বে আপনাদের জন্য থাকছে উদয়পুর, চিত্তরগড়, আজমের, পুষ্কর ও জয়পুর। আর এই অনেক বড় ভ্রমণ পথটিকে খুব সহজে বোঝার জন্য আপনাদের সবার প্রথমে মানচিত্রে চোখ রাখতে হবে। রাজস্থান ভ্রমণের শুরুতেই পরে জয়পুর, তাই ভ্রমণ এখান থেকেই শুরু করতে পারেন। প্রথমে জয়পুর, তারপর একে একে পুষ্কর ও আজমের, চিত্তরগড়, উদয়পুর, মাউন্ট আবু হয়ে চলে আসুন যোধপুর। যোধপুরের পর চলে যান জয়সালমের, আর জয়সালমের থেকে বিকানের ভ্রমণ করে আপনার রাজস্থান ভ্রমণ শেষ করুন। আবার চাইলে উল্টো পথেও বিকানের থেকে শুরু করে ভ্রমণ শেষ করতে পারেন জয়পুরে এসে। চাইলে জয়পুর থেকে ঘুরে নিতে পারেন রণথম্বর। আমি আমার ভ্রমণ বিকানের থেকে শুরু করে শেষ করেছিলাম জয়পুরে। রাজস্থান ভ্রমণ আমি শুরু করেছিলাম হাওড়া থেকে। প্রথম দিন ধরেছিলাম 22307 হাওড়া বিকানের এক্সপ্রেস। তারপর একে একে বিকানের, জয়সালমের, যোধপুর ও মাউন্ট আবু ঘুরে আজ ভ্রমণের সপ্তম দিনে আমি যাচ্ছি মাউন্ট আবু থেকে উদয়পুর। আগের পর্বের ভ্রমণের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সকাল 6টার সময় বাসের সার্ভিস শুরু হয়। সকাল 6টায় আহমেদাবাদ, তারপরে যোধপুর, তারপরে আহমেদাবাদ, উদয়পুর, যোধপুর, ভিলওয়াড়া, এখানে পালানপুর, আম্বাজি। এই যে আমি এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আপনি RS আর TCর যে বাসগুলো হয় সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। ছোট্ট পুচকে একটা বাস স্ট্যান্ড, কিন্তু বেশ ভালো। এখন এখানে বেশ ভালো ঠান্ডা আছে। এই বাসটায় করে যাচ্ছি। এই বাসটা যাচ্ছে হচ্ছে উদয়পুর। আরও অনেকগুলো জায়গা আছে, এই যে ভিলওয়াড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে নিয়ে যাবে। আর অনেকগুলো এখানে জায়গা আছে, আবু রোড হয়ে যাবে। আর এই দিকের যে বাসটা আছে এইটা আহমেদাবাদ যাচ্ছে। মাউন্ট আবু থেকে উদয়পুরের দূরত্ব 162 কিলোমিটার। আপনারা একটি গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। সেক্ষেত্রে খরচ পড়বে 4 থেকে 5,000 টাকা। সময় লাগবে ঘন্টা 3 মতো। এছাড়া বাস স্ট্যান্ডের কাছেই আছে পোলো গ্রাউন্ড, সেখানে আপনারা গাড়ি পেয়ে যাবেন। আর যদি বাসে করে যেতে চান সেক্ষেত্রে সময় লাগবে ঘন্টা 4 মতো। ভাড়া পড়বে 205 টাকা। আমি উদয়পুরে পৌঁছে গেছি। এই হচ্ছে বাস ডিপো। বাস ডিপোটা কিন্তু খুব বড়। 11টার আগেই এখানে পৌঁছে দিয়েছে। আপনি যোধপুর আর উদয়পুর চলে এলেন, তার মানে কিন্তু আপনি পুরো সিটিতে চলে এলেন। এখান থেকে কিন্তু আপনি ট্রেন, বাস, গাড়ি সব রকম সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন। ডিপোটা কিন্তু অনেকটা বড়। আসলে ব্যাপারটা কি হয়েছে দেখুন, মাউন্ট আবু থেকে আমি বাসে করে রওনা হলাম। তা আবু রোড স্টেশনের কাছে ওদের যে ডিপোটা আছে, সেই ডিপোটার ওখানটায় ওরা কিছুক্ষণ দাঁড়িয়েছিল, মানে ওই 10 মিনিটের মতন দাঁড়িয়েছিল। তারপরে আবার আলাদা একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে একটু ব্যাক করে তারপরে আবার এখানে নিয়ে আসলো। সেই জন্য একটু সময় বেশি লাগলো, নাহলে 3.5 ঘন্টাতেই পৌঁছে দিত। আমার হোটেল এখান থেকে 1.5 কিলোমিটার, ওই পিছোলা লেক আর প্যালেসের একদম কাছেই। তা এখান থেকে হেঁটে যদি যাই 20 মিনিট। হেঁটে যাবো না, এখন অনেক রোদ আছে। পাশ থেকে একটা অটো নিয়ে নেবো, নিয়ে চলে যাব আমার হোটেলে। আসুন, আমাদেরকে এখন আবার চেক ইন করার পরেই আবার যেতে হবে হচ্ছে প্যালেসে। রুমটা ভালোই বড়, খারাপ নয়। 2 জন থাকার জন্য তো খুবই ভালো। এইখানে আয়না আছে, ডাস্টবিন আছে। এই বিছানাটায় 3 জন একটু অসুবিধা হবে, 2 জন খুব ভালোভাবে শুতে পারবেন। বসার জন্য চেয়ার আছে, কোনো ভিউ নেই। জামা কাপড় রাখার জন্য এটা আছে, টিভি আছে, সময় পাবো না দেখার। এসি আছে, তবে এখানের যা ওয়েদার, সকালের দিকে একটু না হলে এসির দরকার নেই। এই
আসুন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু বড়, হ্যাঁ ভালোই বড় আছে। এখানে তোয়ালে দিয়েছে আর এই কিছু আছে, পরিষ্কার, বড়ও আছে পরিষ্কারও আছে। গরম জলের ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধা নেই, আছে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল শিববিলাস। ট্রিপলি বলে একটা কোম্পানি আছে, ওনারাই কিন্তু এই হোটেলটাকে মানে পরিচালনায় আছে। এনাদের এখানে একটা আছে, সামনেও একটা আছে, খুব সম্ভবত ওটার নাম শম্ভু বিলাস। তা ওই দুটো একই, ওনারা যারা আছেন পরিচালনায় তারা একই, শুধুমাত্র ওনাদের এখানে নয়, আরও অনেক জায়গায় এনাদের হোটেল আছে। আচ্ছা, রুমের ভাড়া 1200 টাকা, তার সাথে জিএসটি অ্যাড হবে, মানে ধরুন ওই 1326 টাকা বা এরকম একটা কিছু হবে, 1350 টাকা ধরুন জিএসটি নিয়ে, খারাপ নয়। আমার এখান থেকে যদি আমি সিটি প্যালেস চলে যাই তাহলে তার দূরত্ব হচ্ছে ওই 600 মিটারের মতো, হেঁটে গেলে 8 মিনিট সময় লাগছে। এই জায়গাটা একটা সময় ছিল মেবারের রাজধানী। 1559 সালে রাজা উদয় সিং দ্বিতীয় তিনি এইখানে তার দুর্গ নির্মাণ করেন, আর তার নামেই এই জায়গাটার নাম হয় উদয়পুর। এখন এখানকার যে রাজারা তাদেরকে বলা হয় রানা, এনাদেরকে রানা উপাধি দেয়া হয়। তা এইখানে যে উনি দুর্গটা নির্মাণ করেন তার আগে ছিলেন তারা চিতোরে, আর এখানে যে দুর্গটা নির্মাণ করেন, কারণ এখানে পাহাড় আছে, ঝিল আছে, অনেকগুলো জলাশয় আছে, সেই সব বিষয়টা দেখে তিনি এখানে তার দুর্গ নির্মাণ করেছিলেন। মূলত নিরাপত্তাই ছিল প্রধান কারণ। এই আমি সিটি প্যালেসের ভিতরে প্রবেশ করব এখন। গণেশ পোল, এই যে সামনের যে দরজাটা, এইটার নাম হচ্ছে গণেশ পোল। আপনাদেরকে আগেও বলেছি পোল মানে হচ্ছে বড় দরজা, আর ওই সামনে ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। তার টিকিট কাউন্টার থেকে টিকিট করলাম, এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, আর মিউজিয়াম দেখতে হলে 400 টাকা দিয়ে টিকিট করতে হবে। এখন মিউজিয়াম যদি নাই দেখি তাহলে আর কি দেখলাম, বাইরে থেকে ঘুরে তো কোনো মানে লাভ নেই। তবে একটা জিনিস যেটা সুবিধা সেটা হচ্ছে ওনারা মানে ক্যামেরার যে চার্জ সেটাও ওর মধ্যে ইনক্লুড করা আছে, তার জন্য আমাকে আর অতিরিক্ত যে টাকা বা টিকিট সেটা আমাকে করতে হবে না। উদয়পুরের প্যালেস দেখতে প্রায় ঘন্টা দুয়েকের মতন আপনার সময় লাগবে। রাজস্থানের বেশিরভাগ জায়গাতেই আপনারা ঐতিহাসিক স্থানগুলি ঘুরে দেখার জন্য একটি গাইডের সাহায্য নিতে পারেন। খরচ পড়ে একটি গ্রুপের জন্য 500 টাকার মতো, তবে দরদাম চলে। এছাড়া হাতে সময় থাকলে নিজেরাও এখানকার লেখাগুলি পড়ে সব কিছু দেখে নিতে পারেন। রাজস্থান ভ্রমণের সব জায়গাগুলির বিস্তারিত ঐতিহাসিক তথ্য সহ ভিডিও এই চ্যানেলে আলাদা আলাদা করে দেওয়া আছে, প্লেলিস্ট দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথম দিন উদয়পুর প্যালেস দেখে আমি খানিকটা হেঁটে চলে গিয়েছিলাম প্রাচীন অপূর্ব জগদীশ মন্দির দেখতে। তারপর পিচোলা লেকে বিকেল বেলায় বোটিং করে নিয়েছিলাম। উদয়পুরে বোটিং করার জন্য বিকেল বেলাটাই সব থেকে ভালো। আমি এই এতক্ষণ ধরে মানে উদয়পুর ঘুরছি, এতটা সময় হয়ে গেল, মানে সব থেকে সেরা মুহূর্ত আমার হচ্ছে এই পিচোলা লেকে বোটিং। আর এখন আমরা জগমন্দির প্যালেসে এসেছি। এই যে প্যালেসটা আছে, এই প্যালেসটা 3 জন মহারানা মিলে নির্মাণ করেছিলেন। প্রথম কাজ শুরু করেছিলেন মহারানা অমর সিং 1551 সালে, তারপরে মহারানা করণ সিং 1620 সালে, তারপর কাজ শেষ করেছিলেন মহারানা জগৎ সিং 1652 সালে। তার নামেই এই প্যালেসটার নামকরণ করা হয়েছে জগমন্দির প্যালেস। এই প্যালেসটা মূলত ব্যবহার করা হতো বিনোদনের জন্য, আমোদ প্রমোদের জন্য। আসলে আমরা প্যালেসটা দেখবো, আর এখান থেকে এই যে বোটিং করলাম না, মানে অসম্ভব অসম্ভব সুন্দর লাগলো। অবশ্যই আপনারা এখানে যদি আসেন বোটিং করবেন। বিকেলবেলায় বোটিংয়ের রেট বেশি 800 টাকা, সকালবেলায় বোটিংয়ের রেট কম 500 টাকা। পিচোলা লেকে বোটিং করার পর আমি এখান থেকে মিনিট 15 পায়ে হেঁটে চলে গিয়েছিলাম বাগোড় কি হাভেলি দেখতে।
আমি এখন যে ঘাটটার সামনে বসে আছি সেই ঘাটটার নাম হচ্ছে গঙ্গোর ঘাট। আর এই গঙ্গোর ঘাটের পাশেই হচ্ছে বাগোর কি হাভেলি। বাগোর কি হাভেলি সকালবেলায় 9:30টার সময় খোলে আর বিকেলবেলায় 5:30টার সময় বন্ধ হয়। বন্ধ হয় মানে মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়, তারপরে এখানে একটা ফোক শো হয়। আপনারা যদি সকালবেলায় আসেন মিউজিয়াম দেখতে তাহলে এক একজনের খরচ হচ্ছে 55 টাকা। এই পিছনের ঘাটটাই হচ্ছে গঙ্গোর ঘাট। আর যদি ফোক ডান্স যেটা হয় সন্ধেবেলায় সেইটা যদি দেখেন তাহলে তার খরচ হচ্ছে এক একজনের 100 টাকা। আর যদি ভিডিওগ্রাফি করেন তার জন্য 100 টাকা খরচ পড়বে। ক্যামেরা দিয়ে যদি করেন তাহলেই খরচ পড়বে, মোবাইল দিয়ে করলে কোনো কিন্তু খরচ নেই। এই দেখুন পিছলা লেক এই সামনে। উদয়পুরে দ্বিতীয় দিন ভ্রমণের জন্য আমি একটি অটো রিজার্ভ করে নিয়েছিলাম। খরচ পড়েছিল 1500 টাকা সারা দিনের জন্য। যেহেতু আমি এখন শহরের দিকে এসে পড়েছি তাই এই পর্বে সব কটি জায়গায় খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। খাবারের দোকান এখানে অনেক আছে। প্রথমে যাচ্ছি মেবারের রক্ষাকর্তা একলিঙ্গজির মন্দিরে। দূরত্ব এখান থেকে 25 কিলোমিটার। অটোতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। উদয়পুর বেড়াতে আসলে একলিঙ্গজির মন্দির অবশ্যই আপনাকে দেখতে হবে। একলিঙ্গজির মন্দির দেখে এখন আমি যাচ্ছি প্রতাপ গৌরব কেন্দ্রে। প্রাচীন মেবার সহ মহারানা প্রতাপ, হলদিঘাটির যুদ্ধ ও আরও নানান ইতিহাস জানার জন্য অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। ওই যে দূরে মহারানা প্রতাপের যে মূর্তিটা আছে ওটা 57 ফুট উঁচু। এখানে আমি এলাম তো প্রতাপ গৌরব কেন্দ্র, এখানে টিকিটের প্রাইস হচ্ছে 160 টাকা। এখানে একটা শো হয়, সেই শোটা দেখবো। সুন্দর, খুব সুন্দর সাজানো জায়গাটা। আর ভারত মাতার একটা মেটালের মূর্তি আছে যেটা 12 ফুট উঁচু, সেটাও আপনারা দেখে নিতে পারেন। ওইটার কাজ চলছে, ওটা যখন কাজ হয়ে যাবে তখন ওখানে যেতে দেওয়া হবে। আগের দিন আমি পিছলা লেকে বোটিং করে নিয়েছিলাম, তাই ফতেসাগর লেক গাড়ি থেকেই দেখতে দেখতে চলে গেলাম সজ্জনগড় প্যালেসে, যাকে মনসুন প্যালেসও বলা হয়। এখানে অটো প্রবেশের গেট পর্যন্ত যাবে, তারপর ওখানকার গাড়ি নিতে হবে। তবে আপনারা যদি গাড়ি রিজার্ভ করে এখানে আসেন তাহলে কোনো অসুবিধা নেই। সজ্জনগড় প্যালেস থেকে দুর্দান্ত সূর্যাস্ত দেখা যায়। আর উদয়পুর শহরকে পাখির চোখে দেখার জন্য এর থেকে ভালো জায়গা আর পাওয়া যাবে না। তা সূর্যাস্তের সময় বেশি ভিড় হয় তো সেই জন্য কাউন্টারে কিন্তু ওই সময়টায় অনেকটা লম্বা লাইন পড়ে যায়। আচ্ছা, আমি টিকিট করেছি, টিকিটের প্রাইস হচ্ছে 155 টাকা এক একজনের। আর যেহেতু আমার গাড়ি নেই, আমি অটোয় করে এসেছি, তো আলাদা করে এখান থেকে একটা গাড়ি নিলাম, তার হচ্ছে 106 টাকা একজনের। আর ওই গাড়িটাই আপনাকে নিয়ে যাবে। আমার হোটেল থেকে স্টেশনের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, তবে এত সকালে অটো পাবো কিনা সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। কিন্তু হোটেলের বাইরে বেরোতেই একটি র্যাপিডো পেয়ে গেলাম। চিত্তরগড় যাওয়ার জন্য উদয়পুর থেকে সারাদিনে বেশ কয়েকটি ট্রেন আর প্রতি ঘন্টায় বাসও পেয়ে যাবেন। সুপ্রভাত, আজকে অক্টোবর মাসের 8 তারিখ আর রাজস্থান ভ্রমণের আজকে 9ম দিন। আমি এখন আছি উদয়পুর সিটি স্টেশনে। এখন সময় হচ্ছে সকাল 5:40। আজকে আমি যে ট্রেনটা ধরছি সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 12991 জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস। এখন জয়পুর আমি যাচ্ছি না, ট্রেনটা জয়পুরে দুপুরবেলায় পৌঁছে দেয়। আমি যাচ্ছি চিত্তরগড়, এখান থেকে ছাড়ছে ট্রেনটা সকালবেলায় 6টায় আর চিত্তরগড় পৌঁছাচ্ছে সকালবেলায় 7:55, মানে 2 ঘন্টারও কম সময় চিত্তরগড় পৌঁছে যাচ্ছি। সেকেন্ড সিটিংয়ে টিকিট করেছি, তা টিকিটের খরচ পড়েছে মাত্র 85 টাকা। এখান থেকে চিত্তরগড়ের দূরত্ব হচ্ছে মাত্র 113 কিলোমিটার। চিত্তরগড় স্টেশনে নেমে যখন প্রথমবারের জন্য চিত্তরগড় দুর্গকে দেখলাম, কেমন যেন হয়ে গেলাম। সন্দেহ হলো এত বিশাল একটা ফোর্ট হতে পারে, হবেই না কেন। ভারতবর্ষের সবথেকে বড় ফোর্টগুলির মধ্যে একটি বলে কথা। বেশ কিছুটা দূর থেকে অনেকটা ফাঁকা জায়গা হলে তবে এই পুরো ফোর্টটিকে একসাথে ফ্রেমবন্দি করা যাবে। নেমে পড়েছি চিত্তরগড় স্টেশনে। এখন সময় হচ্ছে 8:15। ট্রেন কিন্তু এখন নামায়নি, ট্রেন অনেকক্ষণ আগেই নামিয়েছে, 7:43 এখানে নামিয়ে দিয়েছে। ট্রেনটা খুব ভালো চালিয়েছে। আচ্ছা, আমি আমার যে পিঠের যে বড় বোঝাটা ছিল সেটা আমি ক্লক রুমে রেখে দিয়েছি। তাই ক্লক রুম যদি আপনারা যেতে চান তাহলে মাথায় রাখবেন ট্রেন ওই দিক দিয়ে আসে। এখানে একটা ওভারব্রিজ আছে আর শেষের দিকে একটা ওভারব্রিজ আছে। ওই ওভারব্রিজটার নিচেই হচ্ছে ক্লক রুম আর এই হচ্ছে স্টেশন। হ্যাঁ, তো আপনারা যদি আপনাদের জিনিসপত্র রাখেন, চিত্তরগড় ঘুরতে তো বেশি সময় লাগবে না। ক্লক রুমে রেখে দিয়ে তারপরে ঘুরে
তারপরে চলে যাবেন। আচ্ছা, এখানে অনেক গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন আছে, ঘোরার জন্য গাড়ির অভাব হবে না। সস্তায় ঘুরতে চাইলে অটোর ব্যাপার হচ্ছে, যদি ওরা আপনাকে এখান থেকে দূরত্ব হচ্ছে 2.6 কিলোমিটার। যদি আপনাকে ওই প্রথমের যে গেটটা, 7টা গেট আছে, প্রথমের যে গেটটা সেই গেটটায় যদি ওরা নামিয়ে দেয় তাহলে এখান থেকে 50 টাকা নেবে। যেটা মেন গেট কেল্লায় প্রবেশ করার, সেটার জন্য 100 টাকা নেবে। তারপরে আবার আপনাকে একটা গাড়ি ভাড়া করতে হবে বা অটো ভাড়া করতে হবে, কারণ 13 কিলোমিটার টোটাল আপনাকে ঘুরতে হবে। পায়ে হেঁটে ঘুরলে অনেকটা সময়, মানে একদিনে কমপ্লিট হবে কিনা সেটাই সন্দেহ আছে, তাই একটা গাড়ি করে নেবেন। অটো যদি আপনাকে পুরো ঘুরিয়ে আবার স্টেশনে নামিয়ে দেয়, সেক্ষেত্রে রেট হচ্ছে 650 টাকা। তা আমি একজনের সাথে কথা বলেছি, তা উনি আমাকে বলছে আপনি একা আছেন, তা আপনি আমাকে 600 টাকা দেবেন। তা আমি 500 টাকা বলেছিলাম। এখন উনি বলছে যে আপনার যদি ঘুরে যদি ভালো লাগে তাহলে 600 টাকা দেবেন, নাহলে 500 টাকা দেবেন। চলুন ওই অটোয় চলে যাই, একদম ফোর্টে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমার অটো কেল্লার দিকে এগোতে লাগলো। প্রবেশপথে এখানে 7টি দরজার দেখা মেলে: পাদন, ভৈরন, হনুমান, গণেশ, যোদলা, লক্ষণ আর রাম পোল। পোল মানে হলো বড় দরজা। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের বাঁকে বাঁকে এই দরজাগুলি নির্মাণ করা হয়েছে। চিত্তরগড় দুর্গের অনেকাংশই ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে বেশ কিছুটা অংশ দেখেও নেওয়া যায়। সবার প্রথমে আমি দেখে নিলাম কুম্ভশ্যাম মন্দির, মীরাবাইজির মন্দির ও বিজয় স্তম্ভ। তারপর বিজয় স্তম্ভ দেখে আমি চলে আসি জহর স্থলে। এখন আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে জহরস্থল। এই আমার পিছন দিকে হচ্ছে বিজয় স্তম্ভ, আর এইখানে হচ্ছে মহাদেবের মন্দির, আর এইটা হচ্ছে সতী মন্দির। এই যে ময়দানটা এখন আমি দাঁড়িয়ে আছি, একটা সময় এখানে একটা গভীর কুয়ো ছিল, তারপরে সরকার থেকে এই জায়গাটাকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে, তারপরে এখানে একটা উদ্যান টাইপের করে দেওয়া হয়েছে। আর ওইখানটা না একটা জহর কুণ্ড আছে, প্রতি বছর মার্চ মাসে এখানে জহর উৎসব পালন করা হয়। তার মেবারের যিনি বর্তমান রাজা তিনি এখানে আসেন, ওখানে পূজা অর্চনা করেন, যাগযজ্ঞ করেন। তা এই জায়গাটায় যখন মানে প্রাচীনকালে যখন কুয়ো ছিল, সেই সময় এখানটায় তেল, ঘি, চন্দন, কাঠ, তুলো এইসব দিয়ে না আগুন জ্বালানো হতো। আর ঠিক ওই যে সতী মন্দিরটা আছে, হ্যাঁ, ওইখান থেকে মহিলারা ঝাঁপ দিয়ে সতী হতেন। চলুন এবার আপনাদেরকে একটা কুণ্ড দেখাবো, যার নাম হচ্ছে গোমুখ কুণ্ড। মনে করা হয় যে মহারানী পদ্মাবতী ওনার যে মহল ছিল সেই মহল থেকে একটা আলাদা, ওনার জন্য একটা আলাদা রাস্তা ছিল, সেই রাস্তাটা দিয়ে উনি ওখানে স্নান করতে আসতেন। আর বলা হয় যে ওই যে জলটা আছে সরোবরে, সেটা নাকি মানে শীতকালে গরম আর গরমকালে ঠান্ডা থাকে। ওখানে একটা জায়গা আছে যেখান দিয়ে জল পড়ে, জলটা কোথা দিয়ে আসে কেউ জানে না। জায়গাটা দেখতে অনেকটা গোমুখের মতো, তাই ওই জায়গাটার নাম হচ্ছে গোমুখ কুণ্ড। এবারে যাচ্ছি রানী পদ্মিনী বা রানী পদ্মাবতীর যে মহল, যেখানে তিনি থাকতেন। ওনার না দুটো মহল ছিল। যখন গরমের সময় হতো তখন একটা জলের মধ্যে একটা মহল ছিল, তা সেখানে ঠান্ডা থাকতো, তো সেই জন্য তিনি গরমের সময় ওই মহলে থাকতেন। আর যখন শীত হতো তখন শীতকালে তিনি এই রকম যে মহলগুলো সেগুলোই থাকতেন।
এই যে ঘরটা থেকে আমি এক্ষুনি বেরালাম, যেখান থেকে জলের মধ্যে যে প্রাসাদটা নির্মাণ করা আছে, মানে যেখানে গরমের সময় রানী থাকতেন আর নৌকায় করে যাওয়া আসা করতেন, রাজা এখানে থাকতেন। তাই এই যে ঘরটা, এই ঘরটা কিন্তু একটা ভীষণ বড় একটা কাহিনী আছে যেটা শোনা যায়। সেটা হচ্ছে যে মেবারেরই কয়েকজন ছিলেন যারা মেবারের ক্ষতি চাইতেন, তারা আলাউদ্দিন খলজিকে গিয়ে জানিয়েছিলেন যে মেবারে এরকম একটা সুন্দর রানী আছে যাকে খুব সুন্দর দেখতে। তা তারা এমনভাবে তাকে বর্ণনা করেছিল, আলাউদ্দিন খলজি খুব আকর্ষণ হয়েছিল যে মেবারে একজন এত সুন্দর রানী আছে, আমার শত্রু যারা তাদের কাছে এত সুন্দর রানী থাকবে এটা হতে পারে না, আমি সেই রানীকে নিয়ে নেব, আমি সেই রানীকে বিয়ে করব। তো এইটা আলাউদ্দিন খলজির মাথায় ঢুকে যায়। তখন তিনি কি করেন, এখানে শিবির স্থাপন করেন। এবার শিবির স্থাপন করেন, সৈন্য দলবল নিয়ে আসেন। তো তখন রাজার কাছে খবর আসে। তা রাজাকে বলা হয় যে আমি যুদ্ধ নয়, আমি এমনি এসেছি, আমি একবার তোমার যে সুন্দরী যে রানী আছে তাকে আমি একবার দেখব। এদিকে মেবারের মানে রাজপুত, তাদের রানীরা তো এমনিই কারোর সাথে দেখা করে না, তার মধ্যে আবার একজন অন্য মানুষ যিনি, তার সাথে তো কোনোভাবেই দেখা করবেন না। তো সেই কারণে তিনি যখন এখানে খবর পাঠান, রাজা বুঝতে পারেন ব্যাপারটা যে কি হতে চলেছে। তা রাজা তখন কি করে, যে জানেন যে যুদ্ধ হবে, প্রাণহানি হবে, হত্যা হবে, মানুষ মারা যাবে। তা সেইটার কারণে তিনি বাধ্য হয়ে তখন কি করেন, যে আলাউদ্দিন খলজিকে এই ঘরটায় তিনি নিয়ে আসেন। আর এই ঘরের চারপাশটাতে কাঁচ লাগানো ছিল। তা রানী নাকি মানে ওই যে জলের মধ্যে যে প্যালেসটা আছে সেখানটায় বাইরে বেরিয়েছিলেন, জলের মধ্যে তার ছায়া পড়েছিল, সেই ছায়া আয়নায় পড়েছিল, সেই ছায়াটায় আলাউদ্দিন খলজি রানীকে প্রথমবারের জন্য দেখেছিলেন। আর তারপরেই তিনি একদম পাগল হয়ে গিয়েছিলেন নাকি শোনা যায় যেটা। তারপরে তিনি এই যুদ্ধ করেন, এইখানে ধ্বংসলীলা চালান, চিতোর দখল করেন। এইবার আমরা সেই দরজাটা দেখতে যাচ্ছি যেখান থেকে আলাউদ্দিন খলজি আক্রমণ করেছিলেন, মানে প্রবেশ করেছিলেন। সামনে তিনি তার শিবির স্থাপন করেছিলেন। এখন এই জায়গাটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়, তারপর থেকে এই গেটটা যেগুলো ছিল সব বন্ধ করে দিয়ে ওইদিকে যে গেটটা দিয়ে আমরা এলাম সেই গেটটা তারপরে চালু করা হয়। এখানে একটা পাহাড় আছে যার নাম হচ্ছে কুম্ভকর্ণ পাহাড়, দেখতে অনেকটা কুম্ভকর্ণর মতো, সেই জন্য এর নাম হয়েছে কুম্ভকর্ণ পাহাড়। আসুন আমরা গেটটা দেখে নিই। একটা সময় এখানে ওই শত্রুদের ওপর গরম তেল, জল এইসব দেওয়া হতো, তীর মারা হতো, সেসব এখন আর অতটা নেই, কিছুটা আছে। এই হচ্ছে সেই দরজা। এই যে এইগুলো দিয়ে গরম তেল, গরম জল, ওইখান থেকে সব তীর ছোড়া হতো। এইখানে শিবির স্থাপন করেছিল। ওহ, দারুণ ভিউ এখান থেকে। ওই যে পাহাড়টাই সামনেরটা দেখুন, মনে হচ্ছে একজন শুয়ে আছেন। এই মাথা, এই যে উঁচু পেট, এখানটা পা, কুম্ভকর্ণ পাহাড়। একটা ইম্পর্টেন্ট কথা বলি, টিকিট 40 টাকা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যেহেতু আছে, তাই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত আপনি এখানে আসতে পারেন। যেমন আমরা তাজমহল, আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি ওইগুলো যেমন দেখেছি, ঠিক ওই রকম। তা আপনারা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ফোর্টে আসতে পারেন। 40 টাকার টিকিট, আর অটোর জন্য আমার 20 টাকা, গাড়ি হলে পার্কিং এর আলাদা। ওই সুরজপোল থেকে এখন আমি যে জায়গাটায় এসেছি সেই জায়গাটায় দুটো জিনিস আপনাদের দেখা আছে। একটা হচ্ছে এই স্তম্ভ, এর নাম হচ্ছে কীর্তি স্তম্ভ। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটার নাম হচ্ছে দিগম্বর জৈন মন্দির। খুব সুন্দর, খুব সুন্দর। চিতোরগড় দুর্গ দেখে আমি আজমেরের উদ্দেশ্যে রওনা হলাম। ভেবেছিলাম এত বিশাল দুর্গ দেখতে অনেক সময় লাগবে, তাই সন্ধ্যাবেলার চেতক এক্সপ্রেসের টিকিট করে রেখেছিলাম। এদিকে দুপুর 12:30টার মধ্যেই দুর্গ দেখা হয়ে গেল, তাই বেশি রাত না করে দুপুরের একটি ট্রেনে আজমেরের উদ্দেশ্যে রওনা দিলাম।
এই ট্রেনটায় খুব বেশি ভিড় হয় না, তাই সিট পেতেও কোনো অসুবিধা হলো না। চিতরগড় থেকে আজমের যাওয়ার জন্য সারাদিনে বিভিন্ন সময়ে অনেকগুলি ট্রেন আপনারা পেয়ে যাবেন। কলকাতা থেকে সরাসরি আজমের আসার কয়েকটি ট্রেনও আছে। আপনারা যদি সরাসরি আসতে চান তাহলে আসতে পারেন। আবার জয়পুর থেকেও এই জায়গাটি বেশ কাছে, তাই সেখান থেকেও আজমের চলে আসা যায়। আজমের স্টেশনের উল্টো দিকেই ঘণ্টাঘর। এখান থেকে ডান দিকের রাস্তা ধরে মিনিট 15 এগোলেই দরগায় পৌঁছে যাওয়া যায়। এই রাস্তার দুধারে অজস্র হোটেল। আমার মতে এখানে সরাসরি এসে পরিষ্কার পরিচ্ছন্নতা ও অন্যান্য বিষয়গুলি দেখে নিজেরাই হোটেল বুকিং করতে পারলে সব থেকে ভালো হয়। আর এখানে নিরামিষ ও আমিষ বিভিন্ন ধরনের বেশ কয়েকটি ভালো খাবারের দোকান আছে। সঠিক মূল্যে খাবার পেতে কোনো অসুবিধা এখানে আমার কিন্তু হয়নি। ক্লোক রুমে একজন ছিল, তার সাথে কথা বললাম। সে বললো দুপুরবেলায় 2:10 একটা ট্রেন আছে। তাই বললাম সেই ট্রেনটাই ধরে নিই। বেকার বেকার অত রাত্রে আবার আসবো, আবার এখানে হোটেল খোঁজো এই খোঁজো, দরকার নেই। সেই কারণে আমি ওই 2:10 ট্রেন নিলাম। ওই ট্রেনটার নাম্বার হচ্ছে 19606। ট্রেনের নাম হচ্ছে মাদার জংশন এক্সপ্রেস। মানে আজমেরের পরের স্টেশনটাই হচ্ছে মাদার স্টেশন। তো ওইখানে ওই ট্রেনটা ওইখানে গিয়ে শেষ হয়। তা ওই ট্রেনটায় করে চলে এলাম। 7টায় আমাকে পৌঁছে দিল, মানে 5 ঘন্টা সময় লাগলো। তা আমি চলে এলাম। এখন বাজে হচ্ছে ওই 7:30 মতন বাজে। এখন আমি হোটেলে চলে এসেছি। যে হোটেলটায় আছি, হোটেলটা বাজেট হোটেল। একদম মানে স্টেশন থেকে 700 মিটার আপনি হেঁটে আসলে আপনার সময় লাগবে মাত্র 10 মিনিট। এখান থেকে দরগা 300 মিটার, মানে 5 মিনিট লাগবে আপনার দরগায় যেতে। তো সেদিক থেকে লোকেশনটা ভালো। আর একটা জিনিস হচ্ছে কি, অনেকে বলেন যে মানে আজমের শরীফ যেহেতু দরগাটা এত ফেমাস, তাই এখানকার লোকেশনটা একটু মানে ঘিঞ্জি হয়ে গেছে, যেহেতু এখানে এত হোটেল, এত গাড়ি, এত কিছু, তো সেই কারণে একটু ঘিঞ্জি এলাকা। কিন্তু আমি যেটা দেখলাম যে মেন রোড থেকে 2টো বিল্ডিং এর পর, সেই কারণে এই জায়গাটা কিন্তু খুব শান্ত। আর যিনি হোটেলের যিনি মালিক, তার সাথে আমি অনেকক্ষণ বসে কথা বলছিলাম। লোকটাও ভালো, মানে ওনারটাও ভালো। আর আপনারা যদি এর থেকে ভালো হোটেল মানে ভালো রুম চান, তাহলে আপনারা উপরে যে ভালো রুমগুলো আছে সেটাও নিতে পারেন। আমার একার জন্য 700 টাকার এই রুমটা অনেক ভালো। এসি কিন্তু নেই। এখন এই যে মানে সিজন চলছে, রাত্রিবেলা এখানে ঠান্ডা। আমি তো উদয়পুরে আমাকে পাখা বন্ধ করতে হয়েছে, এত সুন্দর ওয়েদার, সকালে গরম। আচ্ছা, আপনাদেরকে এবার রুমটা দেখিয়ে দিচ্ছি। একটা সামান্য বাজেট হোটেল। রুমটা একবার দেখে নিন। এই একটা বিছানা দিয়েছে, যে বিছানাটা আরামসে 3 জন হবে, বেশ বড় আছে। একটা কম্বল দিয়েছে, দেওয়ালে কয়েক জায়গায় একটু একটু দাগ আছে। একটা টিভি দিয়েছে। এসি ছাড়া, আমার এসি ছাড়া 700 টাকা, এসি নিয়ে 1200 টাকা। পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার আছে। গেস্ট ছিল। আর এখানে কিন্তু গিজার আছে। যদি আপনারা বুকিং করেন, ভালো করে রিভিউ চেক করে তারপর বুকিং করবেন। পরের দিন খুব সকালে আমি প্রথমেই দরগায় চলে যাই। তারপর সেখান থেকে খানিকটা দূরে হাঁটা পথের দূরত্বে আছে আড়াই দিনকা ঝোপড়া। এই দুটো জিনিস দেখে স্টেশনের কাছ থেকে একটি অটো রিজার্ভ করে পুষ্করের বিভিন্ন জায়গাগুলি আমি ঘুরে নিয়েছিলাম। প্রথমে ব্রহ্মাঘাট, ব্রহ্মাজির মন্দির, তারপর বরাহ মন্দির ও সাবিত্রী দেবীর মন্দির দেখে আমি চলে এসেছিলাম আনাসাগর লেকে। আনাসাগর লেক থেকে আজমের স্টেশন খুব কাছে। এরপর আজমের স্টেশন থেকে ট্রেন ধরে আমি চলে এসেছিলাম পিঙ্ক সিটি জয়পুরে। পুষ্করের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখার জন্য আমার অটোতে খরচ পড়েছিল 800 টাকা। রাত 8টা নাগাদ আমি আজমের থেকে জয়পুর এসে পৌঁছাই। এই জয়পুর থেকে রাজস্থান ভ্রমণ শুরু বা শেষ করতে পারলে বেশ ভালো হবে। কলকাতা থেকে জয়পুর আসার জন্য বেশ কয়েকটি ট্রেন আছে। সময় লাগে 25 থেকে 26 ঘন্টার মতো। জয়পুর খুব আধুনিক শহর, আর শহরের চারপাশে থাকার জন্য অজস্র হোটেল আর খাবারের দোকান আছে, তাই এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। যে ট্রেনটায় করে আমি এলাম, সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 19613 আজমের অমৃতসর এক্সপ্রেস। সন্ধ্যেবেলায় 6টার সময় ছাড়ে, আর এখানে পৌঁছানোর কথা 7টা 50, কিন্তু জয়পুর স্টেশনের আগে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল। ওই 8টা 10, মিনিট 20 মতো লেট করেছে। তো 8টা 10 এখানে পৌঁছে দিয়েছে। স্টেশনের বাইরে প্রচুর অটো আছে, প্রচুর ই রিক্সা আছে। তা আমি একটা ওই ই রিক্সা নিলাম, 20 টাকা নিল, আমাকে এখানে পৌঁছে দিল। আপনারা কেউ যদি বাসে করে জয়পুর আসেন, জয়পুরে ঢোকেন, তাহলে বলবো যে স্টেশন থেকে 500 মিটার গেলে বাস স্ট্যান্ড, আর আরো 500 মিটার গেলে আমার এই হোটেল। এই জায়গাটার নাম হচ্ছে কান্তিনগর। হোটেলটা কিন্তু খারাপ নয়। এই হোটেলটা আমি বুক করেছিলাম অনলাইনে। তা ওনাদের ভাড়া হচ্ছে 1200 টাকা, মানে এর এসি ছাড়া, নন এসি।
আর আমি 1100 টাকায় ওনাদেরকে বলেছিলাম, তা একটু দরদাম করতে 100 টাকা আরো কমিয়েছে। 1100 টাকায় জয়পুরে হোটেল। হোটেলটা খারাপ নয়, লোকেশন ভালো, এখানে খাবারের দোকানও অনেক আছে আর অনেক হোটেল আছে। আসুন আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বিছানা, এটাতে 3 জন খুব ভালোভাবে শোয়া যাবে, কোনো অসুবিধা হবে না, বেশ বড়, পরিষ্কার আছে। এই দিয়েছে একটা টাওয়াল আর এইসব দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে, এখানে কিছু জিনিস রাখতে পারবেন। একটা বেশ বড় টিভি আছে, যেটা কখন দেখবো জানি না। এসি আছে, তবে এই রুমটা কিন্তু আমি এসি ছাড়া নিয়েছি। পাখা আছে, রাত্রিবেলা এখানে ঠান্ডা ওয়েদার, পাখাতেই যথেষ্ট, সারাদিন তো ঘুরবই। আর এখানে একটা বেশ বড় ওয়ার্ড্রপ দিয়েছে, তাতে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে ড্রয়ার আছে, নিচেও রাখার জায়গা আছে, ডাস্টবিন দিয়েছে, ফোন আছে। এদের হোটেলও আছে, আপনি চাইলে খাবার অর্ডার করতে পারেন। আসুন বাথরুমটা দেখিয়ে দিই। বেশ বড় বাথরুম আছে, গিজার আছে। শীতের সময় বেশি আসবেন, তা শীতের সময় গিজার দরকার, গিজার আছে, পরিষ্কার, যথেষ্ট বড়, ঠিকঠাক। বাথরুমে একটা আয়নাও আছে। জয়পুর ভ্রমণের জন্য প্রথম দিন আমি একটি অটো ভাড়া করে সোজা চলে আসি আমের ফোর্টে। খরচ হয় 150 টাকা। এখানে 2টি দরজা আছে প্রবেশের জন্য, একটিতে মিনিট 10 পায়ে হেঁটে চলে যাওয়া যায়, আর অন্যটিতে হাতি আর ব্যাটারি গাড়ির সুবিধা আছে। আপনাদের যদি হাঁটাচলা করতে কোনো সমস্যা থাকে তাহলে আমি বলবো দ্বিতীয় গেটটি আপনারা বেছে নিতে পারেন। জায়গাটা খুব সুন্দর, তবে ফোর্টের কালার কিন্তু মানে পুরোপুরি গোলাপি যে, সেটা কিন্তু বলা যাবে না। অনেকটা ওই টেরাকোটার যে কালার হয় তার সাথে গোলাপি রং মেশালে যেরকম কালার হয়, অনেকটা সেরকমই কালারটা লাগছে। আপনি সুরজপোল থেকে এলেন, এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। তা টিকিট কাউন্টারে যাবেন, একজনের টিকিটের মূল্য হচ্ছে 102 টাকা। আর একটা যেটা আছে সেটা হচ্ছে একটা কম্পোজিট টিকিট করে নেওয়া যায়। তাতে কি হয়, বারবার বিভিন্ন জায়গাগুলো দেখার জন্য লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। তা আমি একটা কম্পোজিট টিকিট করেছি, 402 টাকা আমার থেকে টিকিটের মূল্য নেওয়া হয়েছে। এই কম্পোজিট টিকিটের মধ্যে 2টি জায়গার টিকিট ধরা ছিল না, সিটি প্যালেস আর জয়গড় দুর্গ। সিটি প্যালেসে টিকিটের মূল্য একজনের 300 টাকা, আর জয়গড় দুর্গে একজনের প্রবেশের মূল্য মাত্র 150 টাকা। আমের ফোর্ট থেকে আমি 80 টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে চলে আসি হাওয়া মহলে। আসার পথেই দেখে নিয়েছিলাম জলমহল, তারপর হাওয়া মহল থেকে সামান্য কিছুটা হেঁটে সিটি প্যালেস, আর সিটি প্যালেসের বিপরীত দিকে যন্তর মন্তর। এছাড়া হাওয়া মহলের পাশেই আছে অপূর্ব সীতারামজির মন্দির। জয়পুরে দ্বিতীয় দিনে ভ্রমণের জন্য আমার একটা পুরো দিনের প্রয়োজন। 1000 টাকা দিয়ে আমি একটি অটো সারা দিনের জন্য রিজার্ভ করে নিয়েছিলাম। সব জায়গার টিকিট আমার আগেই কাটা ছিল। প্রথমে অ্যালবার্ট হল মিউজিয়াম, তারপর বিদ্যাধর গার্ডেন, সিসোদিয়া গার্ডেন, ইসাল্লাত, সর্গাসুলি মিনার ও নাহারগড় ফোর্ট দেখে আমি চলে এসেছিলাম সবার শেষে জয়গড় ফোর্টে। আর এখানেই আছে বিশ্বের সব থেকে বড় কামান। রাজস্থানের বিভিন্ন ভ্রমণের জায়গাগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা প্রতিটি জায়গার যে আলাদাভাবে ভিডিও আছে সেগুলি দেখে নিতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিলাম। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।